জাতীয় পতাকায় মুড়ে দেশে ফিরল ওসমান হাদির কফিন। বিমানবন্দর থেকে নেওয়া হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটে। কাল সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা। শাহবাগে আগ্রাসন বিরোধী সমাবেশে জনতার ঢল। খুনিদের আইনের আওতায় আনার দাবি, ভারতের আধিপত্যবাদ রুখে দাঁড়ানোর ডাক। ব্যবস্থা যেন গ্রহণ করে, আর নয়তোবা আমরা এই বিষয়ে আরো বেশি সোচ্চার হব। আজকে কিন্তু বিপ্লবীদের নিরাপত্তা নাই, আজকে কোনো রাজনৈতিক দলের নিরাপত্তা নাই। দেশজুড়ে মসজিদ, মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া, প্রার্থনা, গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ। সবাইকে ধৈর্য ধরার আহ্বান সরকারের। প্রথম আলো ডেইলি স্টার ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোন আলাপ। মুক্ত সাংবাদিকতার উপর আঘাত, বলছে কর্তৃপক্ষ। আমরা খুব সুস্পষ্ট হয়ে বলতে চাই যে এটি কালো দিন সংবাদ মাধ্যমের জন্য, বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জানালেন ডাক্তার জাহিদ। তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়ার স্থান পরিদর্শন করলেন বিএনপি নেতারা। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে, আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশে আনার পর রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ। এখানেই আগামীকাল পর্যন্ত মরদেহ রাখা হবে। এর আগে সন্ধ্যা 5:45 তার মরদেহ বহনকারী বিমান সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে তার মরদেহ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় সেখানে আবেগঘন পরিবেশ তৈরি হয়। উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও হাসনাত আবদুল্লাহ, আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান সহ অনেকে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ওসমান হাদির মরদেহ নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। এ সময় এয়ারপোর্ট সহ আশপাশের এলাকায় কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। আগামীকাল দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা হবে হাদির। জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদির মরদেহ নেয়ার কথা রয়েছে। দর্শক, জানাচ্ছিলাম ওসমান হাদির মরদেহ নেওয়া হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী শাকিল হাসান, তার কাছে যাচ্ছি। শাকিল, আজ রাতে হিমঘরে মরদেহ থাকছে সেটি আমরা আগেই জেনেছি। এই মুহূর্তে হাসপাতালের আশপাশের পরিবেশ সম্পর্কে জানতে চাই, আর সার্বিক অবস্থা জানাবেন। আর কোনো নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে কিনা হাদিকে ঘিরে? পাপন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা, ঢাকা 8 আসনের নির্বাচনের প্রার্থী শরীফ ওসমান হাদি গতকাল মারা যান এবং আজকে সন্ধ্যা 6টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ এসে পৌঁছায় এবং সেখানে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার মরদেহ গ্রহণ করেন এবং সেখান থেকে জাতীয় পতাকা মোড়ে তার মরদেহ নিয়ে আসা হয় অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এই হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। এই হাসপাতালের হিমঘরেই আগামী কয়েক ঘন্টা সেই মরদেহটি রাখা হবে এবং আগামীকাল দুপুর 2:30 নাগাদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই জানাজায় সর্বস্তরের মানুষজনকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আহ্বান জানানো হয়েছে তারা যেন কেউ ভারী বস্তু বা ব্যাগ না নিয়ে আসেন এবং এরপর তার দাফনের কথা রয়েছে। যদিও সেই জায়গাটি সম্পর্কে, কোথায় দাফন হবে সেটি সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত করে আমরা কিছু জানতে পারিনি। এবং শরীফ ওসমান হাদি, যিনি জুলাই গণ আন্দোলনের একজন অন্যতম সংগঠক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা, ঢাকা 8 আসনের প্রার্থী ছিলেন,
তিনি নির্বাচনের প্রচারণাকালে তিনি গুলিবিদ্ধ হন সন্ত্রাসীদের দ্বারা এবং সেই সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য কিন্তু বিপুল জনসমর্থন এবং তীব্র প্রতিবাদ এবং দাবি উঠেছিল। বিক্ষোভ সমাবেশ হয়েছে, মিছিল হয়েছে, বেশ কয়েকজন সন্দেহভাজনকে এরই মধ্যে পুলিশ গ্রেফতার করেছে। তবে মূল যে সন্দেহভাজন তিনি এখন পর্যন্ত গ্রেফতার হননি, সেইটি তাকে গ্রেফতারের দাবিতে এর মধ্যে বেশ কয়েকদিন ধরে কিন্তু বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও দাবি জানানো হয়েছে। এবং আগামী কয়েক ঘন্টা যেহেতু এই হাসপাতালেই মরদেহটি থাকবে, তবে শরীফ ওসমান হাদির যারা সমর্থক ভক্তরা রয়েছেন তারা কিন্তু সেই হাসপাতালের বাইরে ভিড় করেছেন এবং তারা বলছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। পাপন। শাকিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাকিল যেমনটি জানাচ্ছিলেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এবং তার হত্যাকারীদের গ্রেপ্তারের প্রতিবাদে অনেক তার ভক্ত এবং সমর্থকরা বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন। শাহবাগেও কিন্তু একই ধরনের প্রতিবাদ চলছে, আগ্রাসন বিরোধী সমাবেশ চলছে। সেখানে জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয় ছাত্র জনতারা। আগ্রাসন বিরোধী সমাবেশে সমবেত হওয়া বিপুল সংখ্যক মানুষের একটাই দাবি, হাদি হত্যাকাণ্ডের ন্যায় বিচার। একই সাথে ভারতীয় আগ্রাসন আর আধিপত্যবাদ বন্ধেরও ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা। শেষ কবে কোনো ছাত্রনেতার জন্য এভাবে রাস্তায় জড়ো হয়েছিল সর্বস্তরের জনগণ? গোটা দেশ থমকে গিয়ে অপেক্ষায় ছিল কেবল একটি মিরাকলের। এই শহরে যেন আবারও ফিরে আসেন হাদি, কিন্তু সেটা আর হয়নি। কফিনে ফিরল হাদির মরদেহ। বৃহস্পতিবার রাতে শরীফ ওসমান হাদির মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ সমাবেশ। তারই প্রেক্ষিতে ছাত্র জনতা অংশ নেয় আগ্রাসন বিরোধী সমাবেশে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় সকালে বাধা দেয় পুলিশ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একের পর এক মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয় ছাত্র জনতা। যারা আগেই শাহবাগে অবস্থান নিয়েছিলেন তারা সেখানেই জুমার নামাজ আদায় করেন। সেখানে হয় ওসমান হাদির গায়বানা জানাজা। অংশ নেন হাজার হাজার মানুষ। ছাত্র জনতার বিপুল উপস্থিতিতে উত্তাল হতে থাকে শাহবাগ। সবার কণ্ঠে একটাই দাবি, হাদি হত্যার দৃষ্টান্তমূলক সাজা। এখনো কিন্তু আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে পারেন, অর্থাৎ জুলাই বিপ্লবীরা যদি নেমে আসে তাহলে আমি বলবো হুইপড আউট হয়ে যাবেন আপনারা। যথাযথ ব্যবস্থা যেন গ্রহণ করে, আর নয়তোবা আমরা এই বিষয়ে আরো বেশি সোচ্চার হব। এই আগ্রাসন বিরোধী সমাবেশে এনসিপি, ইসলামী ছাত্র আন্দোলন, ডাকসু নেতারাও উপস্থিত হন। তাদের অভিযোগ, ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করায় হত্যা করা হয় হাদিকে। নেতারা বলেন, অভ্যুত্থানের শক্তি ছাত্র নেতাদের নিরাপত্তা না থাকলে কেউই নিরাপদ নয়। যথাযথ দায়িত্ব পালনে সরকার ব্যর্থ বলেও দাবি করেন তারা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম। বিস্তারিত জানতে তার কাছে সরাসরি যাচ্ছি। তানভীর, এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি জানতে চাই, কি দেখতে পাচ্ছেন? তৌহিদ, শাহবাগের পরিস্থিতি এখন এখানে যান চলাচল স্বাভাবিক এবং আগের সেই জনসমাগম নেই। তারপর আমি বর্তমান চিত্রটাকে দেখাতে চাই যে এখন আসলে ঠিক কি পরিমাণ মানুষ আসলে এখানে আছে। দেখতেই পাচ্ছেন যে আসলে ঠিক ৩৬শে জুলাই যে স্তম্ভটি, সেই স্তম্ভকে ঘিরেই কিন্তু আসলে আশপাশে যে জনসমাগম সেটি কিন্তু আমরা দেখেছি যে দিনের বেলা কিন্তু আসলে এর চেয়ে প্রায় আরো কমপক্ষে 10 গুণ বেশি মানুষেরই এখানে উপস্থিতি ছিল, পদচারণা ছিল এবং সেখানে আসলে তারা আসলে তাদের বক্তব্য পদচারণায় আসলে মুখরিত ছিল এই পুরো শাহবাগ এলাকা। এবং আমরা দেখেছি যে আসলে শরীফ ওসমান হাদির মরদেহটি যখন আসলে নিয়ে হিমাগারে রাখা হলো, হাসপাতালের হিমাগারে, এরপরে কিন্তু আগামীকালকের যে কর্মসূচি বা আগামীকালকে কি করা হবে বা না হবে সে বিষয়ে কিন্তু আসলে নির্দেশনা দিচ্ছিলেন এখানে যারা সে সময় বক্তব্য দিচ্ছিলেন এবং তারা বলেছেন যে তারা আসলে কি করবেন না করবেন। তবে এখনো আসলে যেহেতু এই অবস্থান সমাবেশটি আসলে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে বা বলা যেতে পারে যে 7:30টার পরে আমরা দেখেছি যে আসলে এখানে যেই ভিড় ছিল সেই ভিড় কমে যেতে শুরু করেছে। তো তখনই আমরা আসলে দেখলাম যে আসলে এখন যে জনসমাগম, সেই জনসমাগমটি আসলে কিন্তু আগের মতো আর নেই।
তবে তারপরও অনেকেই যারা রয়েছেন তারা কিন্তু আসলে স্লোগান দিয়ে যাচ্ছেন এবং ওসমান হাদিকে নিয়েই তারা স্লোগান দিচ্ছেন। এবং আসলে হাদি তার জীবদ্দশায়, ওসমান হাদি তার জীবদ্দশায় আসলে যে ইনসাফের লড়াইটি করে যেতে চেয়েছিলেন বলে তারা দাবি করছেন, তারা বলছেন সেই লড়াইটিকে আসলে চালিয়ে যাওয়ার ব্যাপারে কিন্তু তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এবং সবাই আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আসলে তাদের স্লোগানে এখনো কিন্তু শাহবাগ এলাকা মুখরিত এবং যান চলাচল স্বাভাবিক। এর আগে আমরা দেখেছি যে শাহবাগের আসলে শাহবাগের চারধারে আসলে যে যান চলাচলটি ছিল সেই যান চলাচল কিন্তু এর আগে বন্ধ ছিল, কিন্তু এখন যান চলাচল স্বাভাবিক। অ্যাম্বুলেন্স সহ সব ধরনের যান চলাচলই কিন্তু এখন চালু রয়েছে। তবে একই সাথে যেহেতু এখনো কিছুটা জনসমাগম রয়ে গেছে, সেজন্য যান চলাচলের গতি কিছুটা ধীর। তৌহিদ, তানভীর, ধন্যবাদ আপনাকে। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সারা দেশেও আজ বিক্ষোভ হয়েছে। জুমার নামাজের পর বিভিন্ন স্থানে সড়ক মহাসড়কে বিক্ষোভ করে ছাত্র জনতা। হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যু নাড়া দিয়েছে গোটা দেশকে। ক্ষোভের আগুন ছড়িয়েছে সবখানে। প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত শহর থেকে গ্রাম। সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অবস্থান নেয় এনসিপি নেতাকর্মীরা। হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। জুমার নামাজের পর চান্দনা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জড়ো হয় ছাত্র জনতা ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। এছাড়া টঙ্গী ও শ্রীপুরেও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আসিফ নজরুল, আমাদের জাহাঙ্গীর আলম কিভাবে তাদের চেয়ার বহাল থাকে? যারা খুনি রয়েছে তাদের বিচারের দাবি, তাদেরকে দেশে এনে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা কার্যকর করে, এটা আমাদের দাবি। হাদি হত্যার প্রতিবাদে স্লোগানে উত্তাল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। দুপুরে নামাজের পর ফেনী মহিপাল ফ্লাইওভারের নিচে ওসমান হাদির গায়েবানা জানাজা হয়। এরপর মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতা। বন্ধ হয়ে যায় যান চলাচল। হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। ঢাকা বরিশাল মহাসড়কেও হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। জুমার নামাজের পর মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় প্রতিবাদ সমাবেশে হাদির হত্যাকারীদের গ্রেফতারে সরকারকে আলটিমেটাম দেন বক্তারা। হাদি হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল হয়েছে। জুমার নামাজের পর কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর চৌহাট্টা পয়েন্টে অবস্থান নিয়ে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান বিক্ষুব্ধরা। হাদির মতো একজন মানুষকে, একজন বিপ্লবী ভাইকে হত্যা করার পরেও যে তারা আসামিগুলাকে পাকড়াও করতে পারে না এখন পর্যন্ত, এটা যে আমাদের রাষ্ট্র প্রপারলি রান করতেছে না, এটার অন্যতম উদাহরণ হলো এটা। যতক্ষণ পর্যন্ত হাদির হত্যাকারীদের গ্রেফতার করা না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের নির্বাচন পরিবেশ সৃষ্টি হবে না। হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনার দাবিতে রাজশাহীতে একাধিক বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে নগরীর সাহেববাজার বড় মসজিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে দুটি মিছিল বের হয়। পরে জিরো পয়েন্টে সমাবেশে অবিলম্বে হাদি হত্যার বিচার দাবি করেন বিক্ষোভকারীরা। চট্টগ্রামে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে হাদির মরদেহ বহনকারী প্রতীকী কফিন নিয়ে জুলাই ঐক্যের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। একই সময় নগরের জমিয়তুল ফালাহ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে খেলাফতে মজলিস ও শিবিরের নেতাকর্মীরা। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও ভারতীয় আধিপত্য বন্ধের দাবি তাদের। তাদেরকে সলদার দিয়েছে, সুযোগ পেয়ে তারা আমাদেরকে গুলি করছে, তারা আমাদেরকে হত্যা করবে। যারা আওয়ামী লীগকে হামলা থেকে, মামলা থেকে বাঁচিয়েছে, তাদের বিচার এই জমিনে হবে ইনশাআল্লাহ। জামালপুরে সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে ছাত্র জনতা। এ সময় আটকা পড়ে আন্তনগর তিস্তা এক্সপ্রেস। হাদির হত্যাকারীদের বিচারের পাশাপাশি উপদেষ্টাদের পদত্যাগে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধরা। রংপুরে হাদি হত্যার প্রতিবাদে নগরীতে সর্বদলীয় প্রতিরোধে যাত্রা ও শোক র্যালি হয়েছে। নওগাঁয় ঐক্যবদ্ধ প্রতিরোধ মঞ্চের ব্যানারে হয়েছে প্রতীকী কফিন মিছিল। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। অগ্নিকাণ্ডের পর দৈনিক প্রথম আলো আর ডেইলি স্টারের অনেকটা অংশ এখন ধ্বংসস্তূপ। অবকাঠামোর ক্ষতির পাশাপাশি পুড়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ নথিও। এভাবে পত্রিকা দুটিতে হামলা ভাঙচুরের ঘটনা ব্যথিত করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তিনি জানিয়েছেন, এমন আচরণ স্বাধীন গণমাধ্যমের ওপর হামলা শামিল। প্রতিবাদ জানিয়েছে নাগরিক সমাজও। আর প্রথম আলো কর্তৃপক্ষ বলেছেন, এটি স্বাধীন গণমাধ্যমের ওপর হামলা। কাল থেকেই আবারও পত্রিকা ছাপানোর কথা জানিয়েছেন তারা। সবটুকু পুড়ে ছাই, তবুও জ্বলজ্বলে গণমাধ্যমটির নাম। বৃহস্পতিবার রাত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবরে বিভিন্ন স্থানে বিক্ষোভের পাশাপাশি প্রথম আলো, ডেইলি স্টারে ভাঙচুরের পর আগুন দেয়া হয়। পুড়ে যায় প্রথম আলোর একটি ভবন। ডেইলি স্টারের ৩য় তলা পর্যন্ত পৌঁছায় আগুনের তীব্রতা। তাপ আর ধোঁয়ার কারণে বের হতে পারেননি অনেক সংবাদকর্মী। ছাদ থেকে উদ্ধার করা হয় তাদের। পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি আর আর্কাইভ। আগুন নেভানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন 2 জন ফায়ার ফাইটার। ভাঙচুরের প্রতিবাদ জানায় প্রথম আলোর গণমাধ্যম কর্মীরা। দাবি করেন গণমাধ্যম আর বাক স্বাধীনতার জন্য এটি একটি কালো দিন। আরও বলেন আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করতে আর দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এমন হামলা। খুব সুস্পষ্ট হয়ে বলতে চাই যে এটি একটি কালো দিন সংবাদ মাধ্যমের জন্য, বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। আমাদের বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে যে আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করার জন্য এবং বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশ সরকারের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে এটাকে নেতিবাচক করে তোলার জন্য, ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার জন্য এই ঘটনাটি ঘটানো হয়েছে। সংশ্লিষ্টদের পাশাপাশি প্রতিষ্ঠান দুটি পরিদর্শন করেছে বিশিষ্টজনরাও। সেখানে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক সেলিম খান। মব সৃষ্টি করে এমন ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছে নাগরিক সমাজ। তারা বলেন পরিকল্পিতভাবেই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল। আজকে যদি আপনাদের মনে হয় যে আজকে প্রথম আলো, ডেইলি স্টার কিংবা ছায়ানট আক্রান্ত হলে আপনাদের সুবিধা, আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই প্রতিশোধ পরায়ণতা কোনোভাবেই কোনো মানুষকে এই প্রতিশোধের আগুন থেকে বেঁচে থাকতে দেবে না। বাংলাদেশকে যারা পরিষ্কারভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এখানে সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছে, বাংলাদেশকে আবারও শেখ হাসিনার কায়দায় বিভাজন করার চেষ্টা করছে, তাদের প্রত্যেককে গ্রেফতার করা হোক। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। তিনি বলেন দেশের শীর্ষ দুটি প্রতিষ্ঠানে এমন ভাঙচুর স্বাধীন গণমাধ্যমের উপর হামলা শামিল। নতুন করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা বলেন ভাঙচুরে বিক্ষুব্ধদের সংখ্যা বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। যারা পারপেট্রেটর, যারা এটার সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, এইটাই সকলের সহযোগিতা কামনা করি। কিন্তু এই যে ভাঙচুর করা, পুরানো, এটা তো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে, এইটা অনাকাঙ্ক্ষিত। সকলকে ধৈর্য ধরে যে কোনো সিচুয়েশন মোকাবেলা করার জন্য আমি আহ্বান করি। হামলা ভাঙচুরের কারণে শুক্রবার প্রকাশনা বন্ধ রাখে পত্রিকা দুটি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, এই তথ্য জানিয়েছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। বলেন খালেদা জিয়া এখন চিকিৎসায় আগের চেয়ে বেশি সাড়া দিচ্ছেন, তাকে এখনও আইসিইউতে রাখা হয়েছে। ডাক্তার জাহিদ আশা করেন এই অবস্থা বজায় থাকলে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডাক্তার জাহিদ। আমি দুইটি শব্দ উচ্চারণ করেছি, একটি বলেছি আলহামদুলিল্লাহ, দ্বিতীয়টি বলেছি যে গতকালকে আপনাদেরকে বলেছি সেই তুলনায় উনি আজকে ওনার শরীরের উপর একটা প্রসিডিউর করা হয়েছে, সেটি উনি অত্যন্ত সফলভাবে উনি গ্রহণ করতে পেরেছেন এবং উনি এখন এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে, অর্থাৎ ওনার অবস্থা অবনতি ঘটে নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঐতিহাসিক করতে প্রস্তুত বিএনপি। দেশে ফেরার পর বিমানবন্দরে তারেক রহমানের যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিকেলে গুলশান কার্যালয়ের সামনে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। বলেন ৩০০ ফিট এলাকার যে স্থানে তারেক রহমান জনগণের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন সেই জায়গাটিও নির্ধারণ করা হয়েছে। ওসমান হাদিকে হত্যার ঘটনা গোটা দেশে নাড়া দিয়েছে, তবে কারা এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় তাদের জনগণ চিহ্নিত করেছে বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ। এরকম একটি হত্যাকাণ্ড বাংলাদেশের পুরো অনুভূতিতে নাড়া দিয়েছে। পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন পিছানোর বা নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র আছে তারই অংশ হিসাবে এটা সংগঠিত হয়েছে। এরকম কিছু ঘটনা করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না এবং গণতন্ত্রের উত্তরণের কোনো প্রক্রিয়াতে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না।
ওসমান হাদির মৃত্যুর খবরে ভাঙচুর ও সহিংসতার ঘটনাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন জামায়াতে ইসলাম ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। নেতাদের শঙ্কা, আইনশৃঙ্খলা বাহিনীর এমন নিষ্ক্রিয়তা অব্যাহত থাকলে আগামীতে এমন হামলা আরও হতে পারে। বিশ্লেষকরা বলছেন, সরকারের নমনীয়তায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে একটি মহল। বৃহস্পতিবার সিঙ্গাপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় শোকাহত দেশ। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম এই কাণ্ডারিকে খুনের প্রভাব সামলাতে রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে শনিবার রাষ্ট্রীয় শোক ও সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আমাদের সবাইকে ধৈর্য, সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে। সেই আহ্বানের ঘণ্টাখানেকের মধ্যেই দৈনিক প্রথম আলো ভবনে হামলা ও আগুন দেয় বিক্ষোভধরা। সে সময় পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা ছিল চোখে পড়ার মতো। সেখান থেকে আবার ডেইলি স্টার ভবন, সেখানেও চলে হামলা, অগ্নিকাণ্ড, লুটপাট। তারপর ধানমন্ডির ছায়ানট ভবনেও আগুন, হামলা, লুটতরাজ। এসব ঘটনায় সাধারণ মানুষের মতো চিন্তিত রাজনীতিকরাও বলছেন, হাদির মৃত্যুর সাথে এসব হামলার সম্পর্ক থাকতে পারে না। নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচনটা বানচাল করার জন্য পরিকল্পনা করছে, নানা দিক থেকে আমরা শুনছি, এবং এটা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ মোকাবেলা করতে হবে। সরকারকে এই জায়গায় কঠোর হতে হবে। বাজে বার্তা যাচ্ছে দেশের মানুষের কাছে যে আমরা, তার বোঝা যাচ্ছে কোনো একটা মহল গোটা পরিস্থিতিকে তারা নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে চায়, তার একটা সংঘাত, সংঘর্ষ, অস্থিতিশীল জায়গায় নিয়ে যেতে চায়। তার এই মর্মান্তিক হত্যাকাণ্ডে কোনো সম্পর্ক আছে এটা মনে করি না, কিন্তু এটাকে ছুতা হিসাবে, সুযোগ হিসাবে, অজুহাত হিসাবে এটাকে বাস্তবে তো হলো ব্যবহার করা হচ্ছে। এটা কিন্তু সামগ্রিকভাবে হাদিকে নিয়ে যে আমাদের শোক, সেই শোক থেকে আমাদের সমগ্র আলোচনাটাই এবং অ্যাটেনশনটাই অন্যদিকে ডাইভার্ট করে ফেলেছে। এরা মূলত আমাদের জুলাই গণ অভ্যুত্থানটাকে ব্যর্থ করতে চায় এবং এরা বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। শুক্রবারের রাতের ঘটনায় প্রশাসন তথা আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। বিশেষজ্ঞরাও বলছেন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে অনেক কিছু হতে পারে, যা ব্যাহত করতে পারে আসন্ন নির্বাচনকেও। অসংখ্য মানুষ একটা জায়গায় অংশ নেয়, কিন্তু ইনস্টিগেট করতে আসলে বেশি মানুষ লাগে না। সেই 5-10 জন যারা এই যে উত্তেজিত এবং একই সাথে ক্ষুব্ধ জনতাকে মিসগাইড করেন, তাদের পরিচয়টা আমরা যদি বের করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে এর পিছনে আসলে কারা রয়েছে। হাদির ঘটনার আগে কিন্তু বেশ কিছু রাজনৈতিক অরাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে এবং চরম মাপের বিশৃঙ্খলা তৈরি হয়েছে, অর্গানাইজড ক্রিমিনালিটি তৈরি হয়েছে। তাহলে এইগুলোর ধারাবাহিকতাই কিন্তু ছিল এক সেন্সে হাদি। সরকারকে কোথাও অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনবে না এনে যখন এই ধরনের নৈরাজ্য করছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এই ধরনের ঘটনা আরও খুব নিকট ভবিষ্যতে নির্বাচন কেন্দ্রিক ঘটতে পারে। বলছেন, দেশি বিদেশি নানা চক্রের কর্মকাণ্ড নিয়ে সরকার ও গোয়েন্দা সংস্থাগুলো আরও সক্রিয় ও আন্তরিক না হলে বিপদ বাড়তে পারে। আরও সক্ষমতা প্রমাণের জন্য কি প্রয়োজন সেই বিষয়েও নানান যে স্টেক হোল্ডারগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করতে পারে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 বীর সদস্যের মরদেহ কাল শনিবার ঢাকায় আসছে। লাল সবুজের পতাকায় মোড়ানো 6টি কফিন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে সকাল 11:15 দেশে ফেরার পর যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর সন্তানদের জানাজা ও দাফন সম্পন্ন করা হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় উগান্ডার এন্টেব বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে মরদেহবাহী বিমান। এই ঘটনায় আহত আরও 9 জন শান্তিরক্ষী বর্তমানে কেনিয়ায় চিকিৎসাধীন রয়েছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা শঙ্কামুক্ত। ওসমান হাদির মৃত্যুতে তার গ্রামের বাড়ি ঝালকাঠিতে নেমে এসেছে শোকের ছায়া। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী দুলাল সাহা। তার কাছ থেকেই বিস্তারিত জানবো। দুলাল, হাদির গ্রামের বাড়ির সার্বিক পরিস্থিতি জানতে চাই। নিশ্চয়ই স্বজনরা, পরিচিত জনরা উপস্থিত হয়েছেন, কি বলছেন তারা? আজকে সকাল থেকেই ওসমান হাদির বাড়িতে, শহীদ ওসমান হাদির বাড়িতে তার আত্মীয় স্বজন এবং মিডিয়া কর্মীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষগুলো তার বাড়িতে গিয়ে ভিড় করে এবং সেই বাড়িটি সুখের বার্তা নিয়ে সবাই এসেছেন। একটা সুখের ছায়া নেমে এসেছে তার বাড়িতে এবং
দীর্ঘ 2টা পর্যন্ত এই অবস্থায় চলেছে। অসংখ্য মানুষ সেখানে এসেছিল। 2টার পরে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। রওনা হয়ে যাওয়ার পর সেখানে 2 জন পুলিশ পহরারতে আছেন এবং আর সবাই আস্তে আস্তে চলে গেছে। কিন্তু এদিকে বিকালে বিএনপি থেকে নলছিটিতে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এবং ঝালকাঠিতে 2টার পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বৈষম্য ছাত্ররা এই বিক্ষোভ মিছিলটি বের করে এবং এই মিছিলটি শেষে এশিয়ান কলেজ অর্থাৎ বরিশাল খুলনার যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেই আঞ্চলিক মহাসড়কে তারা অবস্থান নেয় এবং সেই অবস্থান আজকে 2 দিন এই অবরোধ চলছে। গতকালকে রাত 10টা থেকে রাত 4টা পর্যন্ত সেই অবরোধ চলেছিল। আবার আজকে 2টা থেকে এখনও সেই অবরোধ চলছে। আপনি দেখতেছেন আমার পিছনে অনেক সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং তারা অসংখ্য যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে। তারা গাড়ি ছেড়ে বিভিন্ন ছোট ছোট যানে যার গন্তব্যস্থানে চলে যাচ্ছেন, কেউ বা ফিরে যাচ্ছেন। অসংখ্য মানুষ ভোগান্তির শিকার হয়েছে। তবে এই মানে আমি এই যারা বৈষম্য ছাত্র বিরোধী যারা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলেছেন যে এই কেন্দ্রীয় নির্দেশ পাইলে পরেই তারা অবরোধটা তুলে নেবেন, সিদ্ধান্ত নেবেন তারা অবরোধ কতক্ষণ পর্যন্ত রাখবেন। দুলাল, ধন্যবাদ আপনাকে। ক্ষমতার মোহ নয়, বরং মানুষের মুক্তির আকুতি যাকে তাড়িয়ে বেরিয়েছে রাজপথ থেকে রাজপথে। তিনি শরীফ ওসমান হাদী, প্রতিকূল স্রোতের বিপরীতে নৌকা বাওয়া এক নিঃসঙ্গ নাবিক। বারবার আঘাত এসেছে, পিঠ দেয়ালে ঠেকে গেছে, তবুও আদর্শের প্রশ্নে তিনি ছিলেন অটল। পরিবারের মায়া, ব্যক্তিগত সুখ সবকিছুকে তুচ্ছ করে যিনি তুফানের মুখে বুক পেতে দিয়েছিলেন। কেমন ছিল সেই দীর্ঘ সংগ্রামের দিনগুলো, আর কিভাবেই বা তিনি হয়ে উঠছেন সময়ের সাহসী কণ্ঠস্বর। আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল টমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি, আমি তেন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, তাই মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের। ছাত্র আন্দোলন থেকে শুরু করে রাজপথের আপোষহীন নেতৃত্ব, তার এই সংক্ষিপ্ত কিন্তু প্রভাবশালী জীবনের গল্প এখন সবার মুখে মুখে। 1993 সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় জন্ম শরীফ ওসমান হাদীর। বাবা ছিলেন স্থানীয় মাদ্রাসার শিক্ষক ও ইমাম। 6 ভাই বোনের মধ্যে হাদী সবার ছোট। পড়াশোনার হাতেখড়ি নলছিটির একটি মাদ্রাসায়। এরপর ঝালকাঠি NS কামিল মাদ্রাসা থেকে আলিম শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর। রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হওয়ার আগে তিনি শিক্ষকতা এবং লেখালেখির সাথে যুক্ত ছিলেন। 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অত্যন্ত সক্রিয় ভূমিকা ওসমান হাদীর। রাজধানীর রামপুরা এলাকায় আন্দোলনের সমন্বয়ক হিসেবে ছিলেন সম্মুখ সারিতে। অভ্যুত্থান পরবর্তী সময়ে বিপ্লবের চেতনা ধরে রাখা, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ প্রতিরোধের লক্ষ্য নিয়ে 2024 সালের 13 আগস্ট তিনি গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ নামক রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্মটি। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে সবসময় সরব ছিলেন ওসমান হাদী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন। তিনি ইনকিলাব মঞ্চকে কেবল একটি প্রতিবাদী দল হিসেবে নয়, বরং একটি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। বিশ্বাস করতেন ফ্যাসিবাদের পতন ঘটলেই মুক্তি আসবে না, বরং প্রাতিষ্ঠানিক সংস্কার ও ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত লড়াই চলবে। হাদী মনে করতেন রাজনৈতিক পরিবর্তনের আগে সাংস্কৃতিক পরিবর্তন জরুরি। দেশপ্রেমমূলক গান, কবিতা ও পথনাটকের মাধ্যমে উদ্বুদ্ধ করছিলেন তরুণ সমাজকে। 5 আগস্টের পর আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন এবং বিচার নিশ্চিত করতে তিনি ইনকিলাব মার্চ ও জেলাভিত্তিক গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন। তিনি ছাত্র জনতার মাঝে দলীয় বিভাজন দূর করে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। তার মৃত্যুতে
ডান বাম ও মধ্যমপন্থী সব ঘরানার রাজনৈতিক মহলে শোকের সৃষ্টি হওয়া তার সার্বজনীন গ্রহণযোগ্যতারই প্রমাণ। 12 ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন ওসমান হাদি। দুপুর 2:25 দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চলন্ত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে। একটি গুলি তার ডান কানের পাশ দিয়ে ঢুকে মাথার বাম কান দিয়ে বেরিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও বাঁচানো গেল না ওসমান হাদিকে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর তোপখানা রোডে উদীচী শিল্পগোষ্ঠীর কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয়, তার কাছে সরাসরি যাচ্ছি। বিজয়, উদীচী শিল্পগোষ্ঠীর কার্যালয়ে আগুনের কি পরিস্থিতি জানতে চাই, ফায়ার সার্ভিস কি এসেছে? আগুন লাগার ঘটনাটি ঘটে মূলত তোপখানা রোডের যে উদীচী শিল্প গোষ্ঠী রয়েছে, সেই শিল্পগোষ্ঠীর যে ভবনটি রয়েছে সেই ভবনে মূলত আগুনটি লাগে। আগুন লাগার সাথে সাথেই খবর পাওয়ার সাথে সাথেই কিন্তু ফায়ার সার্ভিস এখানে এসে উপস্থিত হয়েছে এবং ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে এবং আমরা আগুন কিছুটা নিয়ন্ত্রণে এমনটাই তথ্য জানতে পেরেছি। আসার সাথে সাথেই 8:13 আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে এখন পর্যন্ত কিন্তু ধোঁয়া উঠছে এবং ফায়ার সার্ভিস কিন্তু আগুন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য চেষ্টা করছেন। আগুন ইতিমধ্যেই আমি বলা চলে যে নিয়ন্ত্রণে, কিছুটা ধোঁয়া দেখতে পাচ্ছি আমি। এখন উদীচীর শিল্প গোষ্ঠীর কিছু সদস্যদের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেমনটি আসলে বলছেন যে কিছু আগে থেকেই হুমকি দিয়ে কিছু একদল গোষ্ঠী তারা এই অফিসে আসলে আগুনটি দিয়েছে এবং তারা বলছেন যে আগুনের উৎপত্তি স্থল অনেকে ধারণা করছেন যে হয়তো কেউ দিয়েছে অথবা শর্ট সার্কিট থেকেও, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনটি লাগতে পারে। তবে তারা বলছেন যে এখানে যে কটি সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে কিন্তু দেখা যাবে যে তারা বলছেন যে এখানে 10-12 জন লোক ভেতরে ঢুকে কিন্তু ভাঙচুর করেছে এবং তারপরে আসলে মূলত আগুনটি দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ বলা চলে। এখন পর্যন্ত কোনো চিত্র বা আসলে কেউ দিয়েছে কিনা সেটি আমরা নিশ্চিত করে আসলে বলতে পারছি না। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস যে 4টি ইউনিট সেটি কিন্তু কাজ করছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে আগুনের পরিস্থিতি। তবে খুব ভয়াবহ আগুন লাগার আগেই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তৌহিদ। বিজয়, ধন্যবাদ আপনাকে। নির্দিষ্ট এলাকায় জনসমাবেশ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য। বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে এই ঘোষণা দেন রাজ্যের প্রিমিয়ার ক্রিস মেন্স। সংবাদ সম্মেলনে তিনি জানান, ঝুঁকিপূর্ণ সময়ে জনসমাবেশের অনুমোদন সীমিত করবে সরকার। এর আগে বৃহস্পতিবার দেশের পুলিশ জানিয়েছে, সম্ভাব্য একটি সহিংস কর্মকাণ্ডের তথ্য পাওয়ার পর সিডনির দক্ষিণ পশ্চিমাঞ্চলে 2টি গাড়িসহ 7 জনকে আটক করা হয়। তবে আটককৃত ব্যক্তি এবং বন্ডাই সৈকতে হামলাকারীদের মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি এখনো। ছোটবেলায় অনুশীলনের জন্য মাঠ পেতেন না মোহাম্মদ সাইফুদ্দিন। সেই কষ্ট থেকে সৌম্য, সৈকত, সাইফ সুজনদের সঙ্গে মিলে ঢাকায় তৈরি করেছেন ক্রিকেট একাডেমি। এমনকি বছর 5 আগে নিজ জেলা ফেনীতেও একটা একাডেমি তৈরি করেছিলেন, যদিও নানা প্রতিবন্ধকতায় মাঝপথেই সেটি বন্ধ করতে বাধ্য হয়েছিলেন তিনি। ওই দু চোখে এক সময় তৃষ্ণার্ত চাতক বাস করত। শৈশবে যে মোহাম্মদ সাইফুদ্দিন অনুশীলনের এক ফোঁটা সুযোগের জন্য চাতক হয়ে দাঁড়িয়ে থাকতেন, আজ টাইগার অলরাউন্ডার নিজেই এক সুউচ্চ ঝর্ণাধারা, যার জল তৃষ্ণা মেটায় আগামীর কত শত প্রাণের। ছোটবেলায় অনুশীলনের জন্য সাইফুদ্দিনকে হাহাকার করতে হতো। সেই থেকেই সাইফের একাডেমি তৈরির নেশা। এই পেস বোলিং অলরাউন্ডারের ক্রিকেটার্স একাডেমিটাই কেবল ইট পাথরের স্থাপনাই না, সৌম্য, সৈকত, সাইফ সুজনদের সঙ্গে সাইফুদ্দিনও আজ কারিগর। নিজের অপূর্ণতা দূর করেছেন অন্যের হাসিতে। জেলা শহরগুলোতে ফুটবল, ক্রিকেট কম্বাইন কেন্দ্রিক, তো যার কারণে প্র্যাকটিসের অনুশীলনের সময়গুলো ক্ল্যাশ হয়, তো খুব বাধ্যবাধকতা থাকে। ফেনী সকার ক্লাব, ফুটবল ক্লাব অনেক তখন একটা জমজমাট একটা ছিল, তখন অনেক বি লিগের খেলা হইতো, মাঠ অনেক সময় রেস্ট্রিকশন থাকতো ফেনীতে। আমি আমার মন মতো প্র্যাকটিস করতে পারতাম না, তারপরে অ্যাডজাস্ট করে করতাম। তো তখন থেকে চিন্তা আসছিল যে একটা কিছু করার। গত প্রিমিয়ার লিগ চলাকালীন সময় আমি মোহামেডানের হয়ে খেলি, সৈকত ভাই আবহানির হয়ে খেলে, তো জিম করতেছিলাম একসাথে। হঠাৎ কথা উঠতে উঠতে, যেহেতু আমরা দীর্ঘদিন আবহানির হয়ে খেলেছি, একটা ব্যাচ আমাদের ভিতরে বন্ডিং তৈরি হয়েছিল,
তো তখন থেকে আসলে কথা উঠতে উঠতে আড্ডার ছলে তখন আমি ইন্টারেস্ট দেখাই, তো আমি আসলে সুযোগটা আর মিস করিনি। শুধু ঢাকা না, নিজ এলাকা ফেনীতেও বছর 5 আগে একাডেমি তৈরি করেছিলেন সাইফুদ্দিন। নানা প্রতিবন্ধকতায় মাঝপথেই সেই একাডেমি বন্ধ করতে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের এই পেস বোলিং অলরাউন্ডার। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি কোনো একটা ভালো কাজ সৎ উদ্দেশ্য নিয়ে করতে যান, সেটা আসলে পজিটিভ থেকে নেগেটিভ সাইডটা বেশি আসে। তো যে জিনিসটা নেগেটিভ সাইডটার এফেক্টটা আমার ক্ষেত্রে বেশি হয়েছে। তো একদিক দিয়ে আমার ফ্যামিলি, আমার ক্যারিয়ার, এসব নিয়ে সময় আমার অর্ধেক চলে যায়। এর পাশাপাশি এসব দিকগুলো যদি আমরা চিন্তা করতে হয়, আমি চিন্তা করেছিলাম একটা স্ট্রাকচার দাঁড় করে দিলে যারা ক্রীড়াঙ্গনের লোক আছে তারা ওইটা এগিয়ে নিয়ে যাবে, বাট আমার ধারণাটা ভুল ছিল। তো যার কারণে একটা সময় আমি ওইখান থেকে সরে আসতে হয়েছে আমাকে। শেকর থেকে সাইফুদ্দিন আজ শিখরে, তবুও নিজের অতীতকে ভোলেননি। শূন্য থেকে শুরু করে সাইফ আজ পূর্ণতার এক বটবৃক্ষ। নিজের অপূর্ণতাকে যারা শক্তিতে রূপান্তর করতে জানে, ইতিহাস কেবল তাদেরই মনে রাখে। সাইফুদ্দিন নিশ্চয়ই তাদেরই একজন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। টি-20 বিশ্বকাপের জন্য 25 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দাসুন সানাকাকে। স্কোয়াডে অবশ্যই আছেন সদ্যই অধিনায়কত্ব হারানো আসালাঙ্কা। টি-20 বিশ্বকাপে ব্যর্থতার পর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসালাঙ্গা। এরপর 2024 টি-20 বিশ্বকাপে দলের নেতৃত্ব পেয়েছিলেন চারিত আসালাঙ্কা। তবে অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার প্রত্যাশা মেটাতে পারেননি তিনি। এবার বিশ্বকাপে 1.5 মাস আগে টি-20 অধিনায়ক পরিবর্তন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। আগামী 7 জানুয়ারি থেকে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সেই সিরিজের আগে স্কোয়াডের সদস্য সংখ্যা কমিয়ে আনবেন নির্বাচকরা। পাকিস্তান সিরিজ শেষে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষেও খেলবে শ্রীলঙ্কা। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার মাটিতে হবে সিরিজটি। ফিফা আরব কাপের ফাইনালে জর্ডানকে 3-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে নিজেদের দ্বিতীয় শিরোপা জয় করল দেশটি। কাতারের লুজাইল স্টেডিয়ামে ক্ষণে ক্ষণে পাল্টেছে ম্যাচের রং। খেলার 4 মিনিটের মাথায় ওসামা তান্নানের গতিময় শটে 1-0 গোলে এগিয়ে যায় মরক্কো। বিরতির পর ম্যাচের 48 মিনিটে আলী ওলোয়ানের হেডে সমতায় ফেরে জর্ডান। তারই সফল স্পট থেকে 2-1 গোলে এগিয়ে যায় তারা। নির্ধারিত সময় শেষ হওয়ার 2 মিনিট আগে আব্দুর রাজ্জাক হামেদের সমতাসূচক গোলে ম্যাচ করায় অতিরিক্ত সময়। 100তম মিনিটে হামেদের গোলই আরব কাপের শিরোপা নিশ্চিত হয় মরক্কোর। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।